এসআইআর নিয়ে যখন গোটা রাজ্য জুড়ে উত্তাপ ছড়িয়ে পড়ছে, মানে প্রত্যেক দিন আমরা দেখতে পাচ্ছি প্রথমে 60 লক্ষ মানুষের নাম বাদ হয়ে যাচ্ছে ভোটাধিকার থেকে। এখনো অসংখ্য মানে লক্ষ লক্ষ মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তারা রাত দিন ট্রাইব্যুনালের সামনে বসে রয়েছেন, এমনকি বাচ্চা সমেত বসে রয়েছেন। বিভিন্ন নেতা নেত্রীদের গর্জন শুনতে পাচ্ছি, মানুষ নাকি দেশদ্রোহী, তারা নাকি রোহিঙ্গা, তারা নাকি বাংলাদেশি, তাদেরকে দেশের বাইরে পাঠিয়ে দিতে হবে। ঠিক এরকম একটা উত্তপ্ত পরিস্থিতি, তার সঙ্গে সামনেই ভোট। ঠিক এই একটা আবহে এই মুহূর্তে একটা গান কিন্তু আমাদের গোটা রাজ্য, বিশেষ করে কলকাতা শহরকে কাঁপিয়ে দিচ্ছে। আর সেই গানটা হচ্ছে গণকবর। এই গানটা এমন একটা গান যেটা শুনলে, আমি জানি না আমার তো হয়েছে এবং আরো অনেকের হয়েছে বলেই তারা বলছেন, আপনারা শুনে থাকলে আপনাদেরও হবে। সেটা হচ্ছে যে কানের ভিতর দিয়ে গানটা যখনই পৌঁছচ্ছে, মনে হচ্ছে একেবারে বুকের ভিতরে ধাক্কা মারছে। মনে হচ্ছে এই তো আমারই তো কথা বলছি। যে শব্দগুলো প্রত্যেকটা মানে ব্যবহার করা হয়েছে এই গানটায়, মনে হচ্ছে আমি তো এটা, আমার কথাই তো বলছে এই গানটায়। হঠাৎ করে আমি এই গানটা নিয়ে এত কেন কথা বলছি, তার কারণ হচ্ছে প্রথমত গানটা অসাধারণ, গানটা সম্পর্কে নতুন করে আর কি বলবো। আর দ্বিতীয় কথা হচ্ছে এই গানটা যিনি গেয়েছেন শিল্পী, তিনি সিধু, মানে আমাদের সকলের প্রিয় ক্যাকটাসের সিধুদা। নতুন করে তার পরিচয় আমরা আর দেব না আপনাকে। আর গানটা যিনি লিখেছেন তিনি হচ্ছেন সৌম্য মণ্ডল। সৌম্য আমার অনেক দিনের পুরনো বন্ধু। তো এত সুন্দর একটা গান সৌম্য লিখেছে, তার জন্য আমার মনে হলো যে আজকে একটু সৌম্যর সঙ্গে আড্ডা মারা উচিত। মানে এই গানের যে কথা, সেই গানের কথা কিভাবে মানে এলো ওর মাথায়, ঠিক কি কি বিষয়গুলোকে ইন্সপায়ার করলো এই গানটা লিখতে, এই সমস্ত বিষয় নিয়ে একটু আড্ডা মারবো। টাইম দিয়েছি আসার, কিন্তু আজকাল সৌম্য সেলেব হয়ে গেছে। আগে টাইম মতো আসতো, এখন একটু দেরি করে। তো যতক্ষণ না আসছে ততক্ষণ চলুন গানটা আমরা একটু শুনি। আমার শরীর জুড়ে ক্ষত, আহত বাঘের মতো। আমার পিঠের ডোরা কাটা দাগে নীলকুঠির চাবুক লেগে থাকে। অনেক দিনের পুরনো বন্ধু সৌম্য। গণকবর যে গানটা শোনালাম, সেই গণকবরের যে লেখা, সেই লেখাটা কিন্তু সৌম্য লিখেছে। আর তারপর থেকে সেলেব হয়ে গেছে। এখন প্রচুর মহিলা ক্রাশ খাচ্ছে, তাই ও সময় মতো আসতে পারছে না, সব জায়গায় আসতে একটু দেরি করছে। এতটা আমার ভাগ্য ভালো না, যতটা বাড়িয়ে বলা হচ্ছে এতটা কিছু না। যাই হোক, প্রথমেই এত ভালো একটা গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য শুভেচ্ছা, ধন্যবাদ। এরপর একটু আড্ডা মারবো যে কি করে এই গানের মানে গানটা যখনই শুনছি তখনই মনে হচ্ছে যেন আমার কথা বলা হচ্ছে, এবং প্রতিটা মানুষ, এ রাজ্যের প্রতিটা মানুষের কোথাও গিয়ে বোধহয় মনে হচ্ছে যে বোধহয় তাদের কথাই বলা হচ্ছে। তো এরকম একটা জ্বলন্ত লেখা, জীবন্ত লেখা কিভাবে মাথায় এলো, কি কি ইন্সপিরেশন ছিল এটার পিছনে, এগুলো নিয়ে একটু আমার পিঠের ডোরা কাটা দাগে নীলকুঠির চাবুক লেগে থাকে। নাকের ভিতর কয়েদ খানার ফোর্স ফিডিং এর এবার বল যে কিভাবে এই গানটা লেখার কথা মাথায় এলো। মানে এটা কি এসআইআর এর এই যে এত সমস্যা সেটার জন্যই, নাকি এটার পরিকল্পনা অনেক দিন থেকে চলছিল? না, এইটা তো শুধু এসআইআর বলে ব্যাপার না। দীর্ঘদিন ধরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এমন একটি রাজনৈতিক দল ক্ষমতায় এসছে যারা বাঙালির কালচার, বাঙালির যে ইতিহাস, সেগুলোকে বিকৃত করছে। আমরা এর আগে দেখেছি যে ক্ষুদিরাম বসুর নাম হিন্দি সিনেমায় বিকৃত করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এমনকি যাদের স্বাধীনতা সংগ্রামে কোনো ভূমিকা ছিল না, তারা আমাদেরকে দেশদ্রোহী বলছে। আমাদেরকে বলতে আমি যেটা বলতে চাইছি, আসলে আমি যখন এটা লিখেছি তখন এটা শুধু তো আমার কথা লিখিনি, এটা হচ্ছে আমাদের বাঙালিদের একটা জেনারেল গল্প, যে জেনারেল গল্পের একটা স্পেসিফিক রূপ আমি দিয়েছি। কারণ আমি যদি বলি তাহলে আমার যে মায়ের দাদু, তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর সহকর্মী ছিলেন। তিনি ফরওয়ার্ড ব্লগ করতেন। এগুলো আমরা ফেসবুকে, সৌম্যর সাথে যারা ফেসবুকে আছে তারা। মায়ের কাকা হচ্ছে তিনি কংগ্রেস করতেন। আমার দাদু তিনি কমিউনিস্ট পার্টি করতেন, এবং কমিউনিস্ট পার্টি করতেন ব্রিটিশরা জেলে যায় বলে তাকে জেল মানে চাকরি থেকে বের করে দেয়। তারপরে তিনি আন্ডারগ্রাউন্ড হন যখন মুভমেন্ট চলছে।
স্বাধীনতা সংগ্রাম, পরবর্তীকালে তেভাগা আন্দোলন। হুম। তো আমরা এই যে যারা কংগ্রেস পরিবারের, যারা বাম পরিবারের, বা যারা আমাদের সাধারণ খেটে খাওয়া চাষি, বাংলার বুকে হাজার একটা কৃষক আন্দোলন হয়ে গেছে। হুম। হ্যাঁ, আমাদেরকে যখন যারা কিছুই করেনি, যে লোকটা এআইএসএফ এর ছাত্রদেরকে ইউনিয়ন জ্যাককে স্যালুট করেনি বলে হুম। বেদ মেরেছিল, সেই শ্যামাপ্রসাদের চেলারা যখন আমাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলে, তখন শ্যামাপ্রসাদের তো শক্তি ছিল না, খুবই সামান্য ছিল। হুম। তাহলে যাদের রক্ত দিয়ে এই ব্যাপারটা হলো, হ্যাঁ, যারা জেল খাটলো, বাই দ্য ওয়ে ওখানে যে ফোর্স ফিডিং এর কথা লেখা আছে, ওটা হ্যাঁ। আমি কিন্তু পারিবারিক অরাজনৈতিক আলোচনায় শুনেছি। আচ্ছা। আমি যখন ছোটবেলায় খেতাম না, তখন আমার মা চুলের মুঠি ধরে বলতো, নাকে নল গুজে খাইয়ে দেবো, দাদুকে জিজ্ঞাসা করবি। হুম। হ্যাঁ, তো কাকিমা কি এখনো চুলের মুঠি ধরে? সে মা তো মাই, আমি তো না বলতে পারবো না, হ্যাঁ বলাটা খুব এম্বারাসিং। তো যাই হোক, হ্যাঁ। তো এই যে আমাদের শুধুমাত্র এটা আমার গল্প না, আসলে যারা জানেনও না যে তাদের পূর্বপুরুষ ভারতের স্বাধীনতা সংগ্রামে জড়িত ছিল কিনা, হ্যাঁ, আমি বলবো জড়িত থাকার চান্স হচ্ছে 99%। হুম। কারণ নীল বিদ্রোহ থেকে শুরু করে, সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে হাজার একটা আন্দোলন হয়েছে, বিদ্রোহ হয়েছে, তাতে বাংলার মেজরিটি কৃষক, মধ্যবিত্ত, তারা জয়েন করেছে। কেউ হয়তো নেতা ছিল না, সে মিছিলে হেঁটেছে, পোস্টার বেঁধেছে, বোম বানিয়ে দিয়েছে, হুম। বা অন্তত আমি গল্প শুনেছি যে যখন আমার দাদু বা আমার মায়েরও দাদু হুম। যখন বাড়ি আসতো, তখন পাড়ার মহিলারা তারা ছাদে উঠে বসে থাকতো, ব্রিটিশ পুলিশ যখন আসতো তখন তারা শাক বাজাতো। আচ্ছা। ঠিক আছে, এবার সেখানে কোন মহিলারা ছিলেন হুম। সেটা তো ডকুমেন্টেড নয়। হুম। বা যে বুড়িটা আমার দাদুকে হোক বা অন্য কারো দাদুকে হোক, হ্যাঁ, ব্রিটিশ পুলিশের থেকে বাঁচাবার জন্য ঠাকুর ঘরে লুকিয়ে রেখেছে, হুম। হ্যাঁ, সেই বুড়ির তো ডকুমেন্টেশন নেই, কিন্তু সে তো ছিল, তাদের নাতিপুতিরা তো আছে। হ্যাঁ। ঠিক আছে, তো ফলত আমার বারবার মনে হয়েছিল, ভাই তোরা কারা, আমাদেরকে দেশপ্রেম নিয়ে জ্ঞান দিচ্ছিস, হুম। আমাদেরকে জাতীয়তাবাদ শেখাচ্ছিস। অ্যাকচুয়ালি জাতীয়তাবাদের নামে যেটা চালানো হচ্ছে, সেটা হচ্ছে একটি নির্দিষ্ট রাজ্য, হুম। যে রাজ্যের পুঁজিপতিরা সবচেয়ে বেশি দেশের টাকা নিয়ে বিদেশ পালাচ্ছে, এবং যে দেশের বা যে রাজ্যের মানুষেরা সবচেয়ে বেশি আমেরিকায় গিয়ে সিটিজেনশিপ নিচ্ছে, তাদেরই ফান্ডেড একটি রাজনৈতিক দল এবং তার নেতা, যিনি ধর্মীয় হানাহানির জন্য পৃথিবীতে বিখ্যাত, তার চালা চামুন্ডার, এবং তিনি আমাদেরকে দেশপ্রেম শেখাতে এসছেন, আমাদেরকে দেশদ্রোহী বলছেন। আমাদের একটা কমন ইতিহাস আছে, আমাদের ওপর আক্রমণ নামিয়ে আনছে গুজরাটি হিন্দি যে উপনিবেশবাদ। তো এইরকম একটা সময় আমি, এবং এটা একদিনের জন্য না, এটা 2014 সালের পর থেকেই শুরু হয়েছে, আমাদের মাছ ভাতকে নিয়ে ঠাট্টা করা হচ্ছে। হুম। হ্যাঁ, আমাদের আন্দামানে যে লিস্ট ছিল, হ্যাঁ। সেটা বলা হচ্ছে নাকি সেটা বাঙালিদের নামগুলোকে কমিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, মুছে দেওয়া হচ্ছে। ওদের একটাও নাম নেই। হুম। বাঙালিদের নাম কমিয়েও তো জিরো করতে পারবে না, হুম। কমিয়ে দিতে পারে, আর কিন্তু ওদেরও একটা দেখাতে পারবে না। হুম। আমি অবশ্যই গুজরাটের সাধারণ মানুষকে আমি বলছি না, হুম। তারা প্রচন্ড ভাবে শোষিত। আমি বলতে চাইছি যে অতি ধনী যে ক্রিমিনালরা, যারা দেশের টাকা লুট করছে, হুম। তাদের দ্বারা ফান্ডেড একটি রাজনৈতিক সংগঠন, তারা আমাদেরকে এখন দীর্ঘদিন ধরে অপমান করছে। এইটা অনেকদিন ধরে আমার মাথায় ছিল, আসলে এটা লিখতে গিয়ে আমাকে না খুব কষ্ট করতে হয়নি। আচ্ছা। হ্যাঁ, যখন আমার বন্ধুরা বললো যে এরকম আমরা একটা গান তৈরি করব, তুই লেখ, হুম। হ্যাঁ, তো তখন আমি এবং ঋত্বিক, যে সুর দিয়েছে, হুম। ঋত্বিক কিন্তু এমনিতে বোম্বের প্রচুর প্রজেক্ট করে, বড় বড় মানে যে মিউজিক ডিরেক্টরদেরকে অ্যাসিস্ট করে। হ্যাঁ, তো আমি আর ঋত্বিক বসে আর কি এটাকে এক রাতে লিখেছি বসে। আচ্ছা। ঋত্বিক মোটামুটি একটা সুর এক রাতে করেছে, তারপরের রাতে ফাইনাল করেছে। হুম। হ্যাঁ, এবং মানুষের যাতে ভালো লাগছে, আমি মনে করি এর ক্রেডিট শুধুমাত্র আমার নয়, আমার 1/3 বলতে পারো, বাকিটা অবশ্যই ঋত্বিক এবং সিধু, হুম। হ্যাঁ, যারা হচ্ছে গানটাকে জ্যান্ত করে দিয়েছে, না হলে আমার লিরিকটা কোনো ভ্যালু নেই। এবং প্রচুর আর্টিস্ট এবং টেকনিক্যাল যারা কাজ করে গানের, যারা হয়তো পেটের দায় বোম্বেতে কাজ করে, কিন্তু তারা কিন্তু এটা আবেগ ভরে শুধুমাত্র এই গানটার জন্য হুম। তারা করে দিয়েছে মিউজিক অ্যারেঞ্জমেন্টটা। বলছে বাংলা ভাষী এই মাটি থেকে ভাগ
অবাঙালি আগ্রাসন এবং দীর্ঘদিন ধরে এই দেশদ্রোহী অবাঙালি না, আমি একটু কারেক্ট করে দিই। পশ্চিমবঙ্গে এত হুম। পাঞ্জাবি থাকেন, একজন তামিল থাকেন, এতজন হুম কোনোদিন কোনো পাঞ্জাবি কোনো তামিল হুম কোনো বাঙালিকে বলেছে যে হিন্দি না বললে বাংলাদেশে চলে যা? না। সুতরাং এটা অবাঙালি নয়, নির্দিষ্টভাবে গুজরাটি ফান্ডে হুম গোবলার আগ্রাসন। গোবলার আগ্রাসন যদি আমরা বলি, সেক্ষেত্রে আমি অনেক বাঙালির মুখেও শুনেছি হুম। যে মানে আমাকেও বলা হয়, আক্রমণ করা হয়। যারা আমার সঙ্গে ফেসবুকে রয়েছেন, অনেক মানুষ রয়েছেন, তারা জানেন যে কিভাবে আমাকে মানে আক্রমণ করা হচ্ছে, এবং আক্রমণ কিন্তু নেমে আসছে বাঙালিদের তরফ থেকে দেশদ্রোহী বলে। মানে এরকম না যে সব সময় কোনো অন্য মানে কোনো গুজরাটি কমিউনিটির লোক বলছে, এরকম নয়। তো না, সেক্ষেত্রে- একটা কমিউনিটিতে না, হুম মানে ধরুন একটা সোসাইটিতে, যে কোনো সোসাইটিতে তাদের দুর্নীতি থাকবে, চোর থাকবে, পাগল থাকবে, তার বিশ্বাসঘাতক থাকবে, সবই থাকবে, হুম সেটা গুরুত্বপূর্ণ নয়। এবং মির্জাফরও ছিল। হুম মির্জাফর ইতিহাসের ভুল সাইডে ছিল। হুম। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জামাতে ইসলামী ছিল, হুম তারাও ইতিহাসে ভুল জায়গায় ছিল। হুম। আজকে যারা আমাদেরকে দেশদ্রোহী বলে যে বাঙালিরা গালাগালি করছে, হুম তারা বাঙালি হতে পারে, কিন্তু তারা ইতিহাসের ভুল সাইডে আছে। জামাতে ইসলামীর বাংলাদেশিরা তারাও তো বাঙালি ছিল, হুম তারাও তো পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছিল, উর্দু আগ্রাসনের পক্ষে দাঁড়িয়েছিল। তারা জাতিদ্রোহী, হুম তারা বিভীষণ, তারা মির্জাফর। হুম। তাদের ইতিহাসে কি বলা হয়? আচ্ছা, বিভীষণ তো রামের পক্ষে ছিল, হুম তাহলে আমরা ঘরশত্রু বিভীষণ এই কথাটা আমরা বলি কেন? কারণ ট্রেইটরকে সে রামের পক্ষে থাকলেও হুম বাঙালিরা কিন্তু তাকে ভিলেনই ভাবে। হ্যাঁ হ্যাঁ, সুতরাং যারা এটা বুঝতে পারছেন না, আর একটা কথা কি, একটা লোকের 10টা ফেক প্রোফাইল হয়। হুম যেমন ধরো যে আমার নিচে যারা কমেন্ট করে, তোমার নিচে যারা কমেন্ট করে, হুম তাদের নাম কি? তাদের নাম হচ্ছে নিহত বাঘ, তাদের নাম ভামপন্থী কামপন্থী, ঠিক আছে? এরা তো রিয়েল মানুষ না, হুম এদের সাথে কি কথা বলবো? রিয়েল মানুষ বা হচ্ছে যাদবপুরের দাদাই। হ্যাঁ, মানে একজন 10টা করে 20টা করে প্রোফাইল বানাচ্ছে। হুম সেই যে প্রোফাইল গুলোর নাম কখনো নিহত বাঘ হচ্ছে, কখনো যাদবপুরের দাদাই হচ্ছে, কখনো আজব অদ্ভুত ভামপন্থী কামপন্থী হচ্ছে। হ্যাঁ, এবার এত প্রোফাইল দেখে কমেন্ট করছে যাতে মানুষ মনে করছে এদের প্রচুর সমর্থন, প্রচুর লোকজন আছে, হুম ঠিক আছে? আদৌ ব্যাপারটা এরকম না, প্রচুর কম লোকই আছে, কারণ পশ্চিমবঙ্গে সুস্থ মানুষের সংখ্যাই বেশি এখনো পর্যন্ত। এখনো পর্যন্ত। আমাদের এটা শ্রীচৈতন্যের মাটি, হুম এটা লালন ফকিরের মাটি। এখানে দীর্ঘ বাম আন্দোলনের মধ্যে দিয়ে মানুষের একটা চেতনা গড়ে উঠেছে। হুম এখনো পর্যন্ত যে আমরা রেজিস্ট করছি, যে প্রচুর মানুষ এই যে বিজেপিকে কোনোভাবেই আসতে দেবো না, তার জন্য আমি চুরি দুর্নীতি সব মেনে নেবো, যে এই ব্যাপারটা করছে, হুম। এটা তো বাম আন্দোলনেরই প্রভাব। নিশ্চয়ই। হ্যাঁ, কারণ একদিকে বামপন্থীরা আছে, কমিউনিস্টরা আছে, অন্যদিকে আল্ট্রা রাইট আছে, হুম মাঝখানে কংগ্রেস তৃণমূল, এর একটা বাফার জোন। ফলে বাম থেকে আল্ট্রা রাইটে নিয়ে যেতে গেলে মাঝখানে একটা বাফার জোন লাগে, ঠিক আছে? হুম তো এখনো পর্যন্ত এই যে যারা তৃণমূলী, যারা কংগ্রেসি, তাদের মধ্যেও যে এটা আছে, হুম হ্যাঁ, যে আমরা যে করে হোক বিজেপিকে আটকাবো, ঠিক আছে, সেটা আসলে 34 বছরের বাম শাসন বলুন, তার মাঝখানে নকশালবাড়ি আন্দোলন বলুন, হুম। তার আগে যে জ্যোতি বসু যখন প্রধান বিরোধী দলনেতা ছিলেন, 72-এ। হ্যাঁ, তার মানে 60-এর দশক থেকেই হুম, হুম। বা 50-এর পর থেকেই আমরা যে আন্দোলনগুলো করেছি, সেই আন্দোলনগুলো মানুষের মধ্যে যে চেতনা তৈরি করেছে। আমাদের যারা ফিল্ম মেকাররা আছেন, হ্যাঁ, সত্যজিৎ রায় থেকে মৃণাল সেন থেকে ঋত্বিক ঘটক বা আরো যারাই আছেন, হুম বা আমাদের কমার্শিয়াল সিনেমাগুলোতেও কিন্তু মানে ওই বড়লোক এবং গরিব, হ্যাঁ, তার যে শোষণ, হুম এগুলো আছে। এবং নির্দিষ্টভাবে আমরা জিতেন্দ্র ধর্মেন্দ্র সিনেমাতে যে একটা লালাজি শেঠজি থাকতো না, হ্যাঁ, হ্যাঁ সেই লালাজি শেঠজির পার্টি তো আজকে বিজেপি। কিন্তু আমরা তো মগনলাল মেঘরাজকেও দেখেছি। হ্যাঁ, রাইট। হ্যাঁ, তো হচ্ছে যে এই যে লালাজিরা হচ্ছে, তারা একটা পার্টি তৈরি করেছে, হুম, হুম। সেই লালাজি শেঠজিরা হচ্ছে আমাদের দখল করতে যায়। গোবলায় আমি যখন বললাম, অবশ্যই গোবলায় অনেক স্ট্রাগলের ইতিহাস আছে, হুম। হ্যাঁ, আমি সেগুলোকে আমি অস্বীকার করছি না, অপমান করছি না, কিন্তু গোবলার মধ্যে সবচেয়ে খারাপ নিকৃষ্ট যে জিনিসপত্রগুলো, হুম। সেগুলো আরএসএস এর মধ্যে কনসেন্ট্রেট। তোর যত ফসল আমার রক্তে মেশা, নতুন ভাবনা, নতুন সৃজন, এই আমাদের নেশা। আচ্ছা,
রাজনীতির আলোচনা তো থাকবে, এবং এই অবাঙালি আগ্রাসন, এই আবার অবাঙালি না, গুজরাটি গুজরাটি আগ্রাসন, পাঞ্জাবিরা তামিলরা করে হ্যাঁ এসব 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 চলবে, কিন্তু তার আগে যে গানটা নিয়ে অ্যাকচুয়ালি আজকে আমরা আড্ডা মারতে এসেছি, সেই গানটাকে একটুখানি শুনতে পারি আমরা, মানে লেখকের গলায়, লিরিসিস্টের গলায় একটুখানি গানটা শুনবো? তুমি কি চাও তোমার সমস্ত ভিউয়ার চলে যাক? ওইটা করিও না, ভয়ঙ্কর ব্যাপার হবে। হ্যাঁ, সিধুই গিয়েছে এবং ইউটিউবে গিয়ে আসলে ফেসবুকে এত ছড়িয়েছে, তারপরে আমরা আসলে এটা ব্যাপারটা সরগড়া নই, তো পরবর্তীকালে আমরা ইউটিউবে তুলি গণকবর বলে। হ্যাঁ, ইউটিউবে গিয়ে আপনারা পেয়ে যেতে পারেন। না, আমি লিংকটা দিয়ে দেবো, সেটা আমি এটার নিচে লিংকটা দিয়ে দেবো। আমাকে দিয়ে গাইও না, কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। তো এবার একটুখানি এই জার্নিটা শুনি, মানে তোমরা সিধুকে কেন সিলেক্ট করলে? উনি তো মূলত রকস্টার, তো এরকম একটা গানের জন্য ওনাকে কিভাবে মাথায় এলো, কেন মাথায় এলো? প্রথম কথা হচ্ছে যে রক ব্যাপারটাই তো সেটা। পৃথিবীতে রক তৈরি হয়েছে সামাজিক সংকট নিয়ে স্পষ্ট ভাষায় গান করার জন্য। হ্যাঁ, তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমার তোমাকে কেন এরকম লাগছে, এইসব করার জন্য মূলত রক নয়। রক ফর্মটা এসছেই এই কারণে, একটা আরবানাইজ ফর্ম, এবং যে ফর্মে সোসাইটির ফুল পাখি চাঁদের বাইরে সোসাইটিকে স্পষ্টভাবে বলে। হ্যাঁ, এবং বাংলার রকস্টাররাও বারবার সেই অনেক কম হলেও সেই ভূমিকা পালন করেছে যেটা রকস্টারের করার কথা। এবং সিধু এর আগে পোখরানে পরমাণু বিস্ফোরণ হয়, সেটা নিয়ে এখন উগ্র জাতীয়তাবাদী আস্ফালন হয়, সেই সময় ও কিন্তু সিধুদা বুদ্ধ হেসেছে গেয়েছে। সেখানে একটা লাইন ছিল, ধর্ম খোঁজে অন্ধ, অস্ত্র খোঁজে দ্বন্দ্ব, সীমান্ত বন্ধ তবু খবর আসবে। হ্যাঁ, তো স্বাভাবিকভাবেই এটা আমরা যারা ভেবেছিলাম যে এইটা কার গলায় যাবে, হ্যাঁ, বাংলার এতজন রকস্টার আছেন, তাদের মধ্যে সিধুদার কথাই মাথায় এসেছিল। এবং সিধুদাকে আমরা যখন গানটা পাঠাই, ওনার লিরিকটা পছন্দ হয়, হ্যাঁ, এবং সেটা তিনি গান। এবার সিধুদার কিন্তু লিরিকটাই মেনশন করে দিয়েছে, আমি জানি অলরেডি প্রচুর মহিলা ফ্যান হয়ে গেছে, আবার লিরিকটা বারবার করে মেনশন করে দেওয়া। না বলছি, কারণ প্রথমে উনি তো সুর দেখেন না, কেউই সুর দেখেন না। প্রথমে ওনার পছন্দ হয় যে কারোরই আর কি লিরিক, মানে আমি যতদূর ব্যাপারটা বুঝলাম লিরিকটা তার পছন্দ হয়, তারপরে হচ্ছে তাকে কম্পোজিশনটা কেমন করা হয়েছে সেটা পাঠানো হয়, ঠিক আছে। আর স্বাভাবিকভাবে কম্পোজিশনটা এত ভালো হয়েছে, হ্যাঁ, তো তিনি রাজি হয়েছেন। আমি একটু কাটছি, সেক্ষেত্রে এই নতুন করে যে মহিলারা ক্রাশ খাচ্ছে, ওনাদের ক্ষেত্রেও কি এই একই ফর্মুলা? আমি না আসলে জানি না, সত্যি এইরকম আমার এত ভালো ভাগ্য নয়, যদি হতো হ্যাঁ তাহলে হ্যাঁ আমি তোমায় খাওয়াবো, যদি এরকম মানে এরকম আদৌ ব্যাপারটা ওরকম না। কিন্তু বিষয়টা যেটা হচ্ছে সেটা সিধু এরকম একটা গান গেয়েছে, এটাতে আশ্চর্যের কিছু নেই, কারণ সিধু একজন রকস্টার। রকের কাজটাই হচ্ছে সামাজিক সংকটে মানে রেসপন্ড করা, হ্যাঁ। এবং আমার কাছে গুরুত্বপূর্ণ যে ক্যাকটাসের গান শুনে বড় হয়েছি, আমার লিরিক্স সিধুদার পছন্দ হয়েছে, সিধুদা গেয়েছে, এইটা বলতে পারো আমার একটা ব্যক্তিগত অ্যাচিভমেন্ট। আদারওয়াইজ সোশ্যালি বাংলার রকস্টাররা তারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, তারা বাঙালি নির্যাতনের বিরুদ্ধে, তারা বাঙালি ইতিহাস নিয়ে যে টানাটানি চলছে, কাটাছেঁড়া চলছে, অপমান করা চলছে, আমাদের ঋত্বিক ঘটক থেকে শুরু করে সত্যজিৎ রায়, এদেরকে যে অপমান করা চলছে, হ্যাঁ আপনারা জানেন যে ওদের দাবি হচ্ছে যে ঋত্বিক ঘটক, মৃণাল সেন, সত্যজিৎ রায় যারা 46-এর দাঙ্গা দেখেছে, তাদের কাছ থেকে আমরা 46-এর দাঙ্গা শিখবো না। একজন মধ্যপ্রদেশে জন্মানো, যার জন্ম 1971-70-এ, সে একটা মুম্বাইয়ের ডিরেক্টর, তার কাছ থেকে আমাকে শিখতে হবে। চুনিয়া মুনিয়ারা দেখাইনি কি হয়েছে, তাদের দাদুরা বা তার দাদুর বাবা হয়তো ফেস করেছে, তারা আজকে বলছে যে দেশভাগ নিয়ে কিছু পড়ানো হয়নি, হ্যাঁ 46-এ দাঙ্গা নিয়ে হয়। তো এই যে সামগ্রিকভাবে একটা গ্র্যান্ড অপমান আমাদের ইন্টেলিজেন্সিয়াকে, বাঙালির বুদ্ধিবৃত্তিক যে স্তম্ভগুলোর উপরে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ, লালন ফকির, ঋত্বিক ঘটক বা আমাদের সত্যজিৎ রায়, আরএসএস যেটা করছে, এই স্তম্ভগুলোকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে, আমাদের অস্তিত্বটাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে। এরকম একটা সময় সিধুদার মতো একজন রকস্টার গান গাইবে, হ্যাঁ এটা স্বাভাবিক, এটা নর্মাল, এর নতুনত্ব কিছু নেই, এটা এক্সপেক্টেড বাঙালি সোসাইটির, বা আমরা যারা ক্যাকটাসের গান শুনে বড় হয়েছি, না করলেই আমাদের আশ্চর্য লাগতো যে কেন হচ্ছে। জাত ধর্মের অসভ্যতা আমরা মানি
হিট করেছে হুম। সাধারণ মানুষের মধ্যে, এবং আমি দেখছিলাম রিপারকেশন, মানুষ বারবার হুম, শুনছেন, হুম। হ্যাঁ তারা বলছেন, তারা লুপে শুনছেন। হুম। তো সেক্ষেত্রে এই গণকবরের কি সিকুয়েল আমরা আগামীতে মানে শুনতে পাবো বা দেখতে পাবো যদি বলি আর কি? না, সেটা নিয়ে এখনো ভাবনা চিন্তা হয়নি, তবে আমি আরেকটি র্যাপ লিখেছি। আচ্ছা। হ্যাঁ, এবং সেই র্যাপটা করা হবে। এর মধ্যেই আমরা বেসিক্যালি চাঁদা তুলছি। হ্যাঁ, যারা শুভানুধ্যায়ী আছেন, যাদের গণকবরটা ভালো লেগেছে, হুম। হ্যাঁ, বা এমনি যারা সাধারণ মানুষ আছে, তারা হচ্ছে কিছু কিছু করে চাঁদা দিয়ে আমরা আরেকটা লো বাজেটের র্যাপ আমরা আনার চেষ্টা করছি। সেটাও আমি আমার লেখা, ঋত্বিকের সুর করা, হুম। এবং আরো আমাদের ডিরেক্টর বন্ধুরা আছে, এইটার বন্ধুরা আছে। এটা কাজটা শেষ হওয়ার পরে আপনারা যখন দেখবেন তখন তাদের নাম জানতে পারবেন। হ্যাঁ, প্রকাশ্যে আসবে। হ্যাঁ, প্রত্যেকে তো সে- ভলেন্টিয়ারই এই কাজটা করছে আর কি। এই র্যাপটাও কি মানে গণকবর যেমন একটা সামাজিক ইস্যু, হুম। সেরকম র্যাপও নিশ্চয়ই একটা মানে এই র্যাপটাও নিশ্চয়ই এরকম। একটা রাইটার মজাটা হচ্ছে, এরা এখন পাওয়ারে থাকে না, হুম। তখন এরা কিন্তু এন্টারটেইনমেন্ট যোগায়, মজার মজার কথা বলবে। হুম। কিন্তু যখন এরা পাওয়ারে চলে আসে হুম। তখন সেটা ভয়াবহ হয়। ধরুন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নন, হুম। তিনি বলছেন যে গণেশের মাথায় হাতির মুন্ডু কি করে হলো, সেটা হচ্ছে প্লাস্টিক সার্জারির জন্য। শুনে মজা লাগতো। হুম। এবার যখন এরা এটা সিলেবাসে ঢোকাতে যাবে, আপনারা জানেন যে ডারউইনের বিবর্তনবাদকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, গরুর চোনাতে সোনা থেকে শুরু করে আজব আজব মানে বৈদিক যুগে বিমান টিমান, এগুলো বিভিন্ন ধরনের উদ্ভট জিনিস আনছে। হুম। তাহলে কি, যখন এরা পাওয়ারে নেই হুম। তখন এরা কমেডি, ঠিক, আমাদের শুনতে মজা লাগে। যখন এরা পাওয়ারে চলে আসছে তখন কিন্তু আমাদের শিশুদের যে ভবিষ্যৎ, হুম। তাদের যে শিক্ষা, সেটার জন্য বিপজ্জনক। শুধু সিলেবাস বদলে দিয়ে তাদের একাডেমিক ক্যারিয়ার খারাপ করে দিচ্ছে না, তার সাথে তারা যেটা করছে যে শিশুদের মনে বিষ ঢোকাচ্ছে। আর বিজ্ঞানটাকে অস্বীকার করা হচ্ছে, যেটা খুব বিজ্ঞানকে গুরুত্বপূর্ণ। অস্বীকার করছে, ইতিহাসকে অস্বীকার করছে। হুম। ইতিহাসের একটা পদ্ধতি আছে, হুম। যে কেউ যা কিছু বলে দিলে তো সেটা ইতিহাস হয়ে যায় না। হুম। এইবারও যারা সিলেবাস যারা বানিয়েছে তারাও কিন্তু কেউ সই করেনি। কে সিলেবাসটা বানালো, হুম। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, সেটা recognition নেই না, কোনো। কারণ কোনো হিস্টোরিয়ান হুম। এই আরএসএস এর নাগপুর থেকে যে সিলেবাস তৈরি হয়েছে তার তলায় সই করে নিজের মানে ক্রেডিবিলিটিকে হাস্যকর জায়গায় নিয়ে যাবে না। তো এইটা সামগ্রিকভাবে আমাদের যে মানে একটা সংকট, আমাদের শিশুদেরকে বাঁচাবার বিষয় চলে আসছে। হুম। হ্যাঁ, তো সেখান থেকে একটা রাগেরই বহিঃপ্রকাশ বলতে পারে আমাদের নতুন র্যাপটা। আচ্ছা, আমরা অপেক্ষায় থাকবো যে নিশ্চয়ই এই র্যাপও গণকবরের মতনই এরকমই একটা গণহিস্টেরিয়া তৈরি করবে, কিন্তু গণকবরের সিকুয়েল এই মুহূর্তে আমরা পাচ্ছি না। না, পরবর্তীকালে তুমি বললে যখন আমার মাথায় এটা এলো, হুম। ঠিক আছে, আরো যদি সেরকম হয় তো আমরা বানাবো আবার। নিশ্চয়ই আমরা অপেক্ষায় থাকবো। আপাতত আমরা গণকবর শুনি, তবে আগামী দিনে আবারও গণকবরের কোনো সিকুয়েল নিশ্চয়ই অপেক্ষায় থাকতেই হবে। আর সেই গণকবরও বা গণকবরের সিকুয়েলও গণহিস্টেরিয়া তৈরি করে কিনা এখনকারের মতন, সেটারও অপেক্ষায় থাকতে হবে। সৌম্যকে অনেক ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য। আমার শরীর জুড়ে ক্ষত, আহত বাঘের মতো, আমার পিঠের ডোরা কাটা দাগে নীলকুঠির চাবুক লেগে